নমস্কার, শুরু করছি ৭-১৭। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর তবে আজ ৭-১৭-য় ১৭টি খবর নয়, আজ একটাই খবর দেব যা এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ বড় খবর। এবার কি তাহলে চতুর্থ ঢেউয়ের পদধ্বনি? ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, লাফিয়ে বাড়ছে সংক্রমণ, আবারও মাস্কে অনীহা, শিখে উঠেছে কোভিড বিধি। আর এই ডোন্ট কেয়ার মনোভাবেই কি আরও বিপদ বেড়ে যাচ্ছে? বুস্টার ডোজ যে নেওয়া হচ্ছে তাতে কতটা আপনি নিরাপদ বা আপনাকে কতটা প্রোটেক্ট করছে? আর এই নিয়ে আজকে আমাদের আলোচনা। সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা। আমি সবার প্রথমে ডক্টর সুমন পোদ্দার, তাকে স্বাগত জানাবো। ডক্টর পোদ্দার, আপনাকে স্বাগত জি ২৪ ঘন্টায়। আমার পাশে রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত জি ২৪ ঘন্টায়। শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিত্রা গিরি সরকার রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর গিরি সরকার, আপনাকেও স্বাগত। অগ্নিমিতাদি বলে ফেলেছিলাম আমি। আর তার পাশে আমাদের সঙ্গে রয়েছেন দেবরাজ যশ, ফুসফুস বিশেষজ্ঞ। এই মুহূর্তে কোভিড আসলেই যে কথাটা সবার আগে মনে পড়ে যে ফুসফুস কতটা এফেক্টেড হচ্ছে বা সেই নিয়েই আমরা চিন্তায় থাকি। ডক্টর যশও রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকেও স্বাগত জি ২৪ ঘন্টায়। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, অর্থাৎ কোভিড মাথা চাড়া দিচ্ছে আর দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এ রাজ্যের দিকে যদি আমরা একটু তাকাই, এ রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, সব রাজ্যকে চিঠি কেন্দ্রের। এ রাজ্যেও নয়া গাইডলাইন জারি করেছে সরকার। আমরা একবার দেখে নেব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়ের পর এবার চতুর্থ ঢেউয়ের পদধ্বনি। ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, লাফিয়ে বাড়ছে সংক্রমণ। 2019-এর শেষে শুরু, কিন্তু 2022-এও শুরুর শেষ নেই। আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে কোভিড। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন বলছে, বৃহস্পতিবার এ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫২৪, পজিটিভিটি রেট 12.89%। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ১৪১৪, পজিটিভিটি রেট ছিল 12.74%। মঙ্গলবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৫৪, পজিটিভিটি রেট ছিল ৯.92%। অর্থাৎ এই ৩ দিনের ব্যবধানে অনেকটাই বেড়ে গিয়েছে রাজ্যের কোভিড গ্রাফ। শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা দেশেই এক ছবি। দেশে গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত ১৭,০৭০। একদিনে করোনার মৃতের সংখ্যা ২৩। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৩%। সক্রিয় রোগীর সংখ্যা ১,৭,১৮৯। সব থেকে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র। সে রাজ্যে একদিনে আক্রান্ত ৩,৬৪০। সম্প্রতি করোনা নিয়ে ফের সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের ১১০টি দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে সাবধানবাণী শুনিয়েছে হু। ইতিমধ্যে সংক্রমণ মোকাবিলায় সব রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। এ রাজ্যেও নয়া গাইডলাইন জারি করেছে সরকার। কোভিড বিধি মানতে জোর দেওয়া হয়েছে। তাও এক শ্রেণীর মানুষ এখনও অসচেতন, অনেকেরই মাস্কে অনীহা। তাই চিকিৎসকদের পরামর্শ, মাস্ক পরুন, কোভিড বিধি মেনে চলুন। আতঙ্কে নয়, সতর্ক থাকুন। জি ২৪ ঘন্টা। আমরা দেখলাম কি অবস্থা রয়েছে এই মুহূর্তের। আমি ডক্টর পোদ্দারের কাছেই সবার আগে আসবো। ডক্টর পোদ্দার, তাহলে আবারও কি সেই চতুর্থ ঢেউয়ের মুখে পড়লাম? আর এই যে আমাদের মাস্ক ব্যবহার না করা, আবারও সেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করা, প্রায় কোভিড বিধি ভুলতেই বসেছি আমরা, সেটাই কি আবার আমাদের বুমেরাং হচ্ছে? না, দেখুন, কোভিড কিন্তু যে চলে যাবে এটা কিন্তু আমরা কোনোদিন দাবি করিনি, বরং বারবার করে এটা আমরা বলছিলাম কোভিড কিন্তু থাকবে। এবং এই ব্যাপারে বোধহয় নেতা নেত্রীদের মধ্যে একদম প্রথম দিকেই বোধহয় আমাদের সিএম বলেছিলেন যে কোভিডকে পাশবালিশ করে নিয়ে চলতে হবে। ঘটনাটা কিন্তু একটু খেলার ছলে বলে থাকলেও জিনিসটা কিন্তু আদতে তাই। আলটিমেটলি কোভিডকে নিয়ে আমাদের চলতে হবে। চতুর্থ ঢেউ, এরপরে হয়তো আরও ঢেউ আসবে। এই ঢেউটা ঢেউ বলবে সরকার, কিন্তু যেভাবে বাড়ছে তাতে আমরা চিকিৎসকরা কিন্তু মনে করছি একটা ঢেউ কিন্তু এসে গেছে। এই ফোর্থ ওয়েভ কতটা সিভিয়ার হবে তার উপর কিন্তু আমাদের কতটা আমরা কন্ট্রোলে থাকবো না থাকবো সেই ব্যাপারগুলো আসবে। তবে ওভারঅল যদি বলেন যে মাস্ক বিধি উঠে যাওয়া বা যা কিছু যেগুলো বললেন যে সেই জিনিসগুলো অবশ্যই এগুলো তো অ্যাডেড তো করছেই, এগুলো তো যোগ তো করছেই। ডক্টর বিশ্বাস, আপনার কাছে একটু আসবো। ডক্টর বিশ্বাস, তাহলে এই যে আমরা যেটা ভুলতে বসেছি কোভিড বুদ্ধি, সেটাই কি আমাদের তাহলে বুমেরাং হয়ে আসছে? ডক্টর পোদ্দার যেরকম বললেন যে চতুর্থ ঢেউ আমরা এটাকে বলতেই পারি, তাহলে আমাদের এখন করণীয় কি এই মুহূর্তে? দেখুন, পরিষ্কার কথা, চিকিৎসকরা একটা কথা বলেছিলেন প্রথম থেকেই যে কোভিড নির্মূল হতে অনেকটা সময় লাগবে। এখন 2 বছরের ওপর অতিবাহিত হয়েছে, এখনও কোভিড আছে এবং বৈকল্পিক রূপের সৃষ্টি হচ্ছে এবং দ্রুততার সাথে হচ্ছে, সে বিষয়ে অস্বীকার করে লাভ নেই।
এখন যেটা হচ্ছে আমাদের মধ্যে আজকে যেরকম দেখলাম এই রথযাত্রা লোকারণ্যে মহাধুমধাম, ভক্তরা লুটায় মাস্কিন হয়ে করিছে প্রণাম, তো এই মাস্কিন হয়ে যে রয়েছে, তো আমার বক্তব্য হচ্ছে এইটা তো কিছু বলার নেই। আমরা যে বার্তাটা দেব, বার্তাটা কে দেবে? নেতা নেত্রীরা দেবে, যারা রাজনৈতিক দলের লোকেরা আছে তারা বার্তাটা দেবেন, তারা বার্তাটা নিয়ে তারাও এর মধ্যে অংশ নিচ্ছেন মাস্কিন হয়ে। তো সেই জায়গায় থেকে আজকে আমরা বারবার বলছি মাস্কটা আর জনসমাগম এড়িয়ে চলা, এই দুটো, আর প্রতিষেধক নেওয়া, আমরা তিনটে কথা বলে যাচ্ছি, তার মধ্যে কিন্তু উদাসীনতা দেখছি। একটাই বলবো, সাড়া দাও, উদাসীন থেকো না। ডক্টর যশ, আপনার কাছে আসবো। যেটা আমি এই কোভিডের সময় প্রথম থেকে আমরা যেটা দেখেছিলাম যে কোভিডে আক্রান্ত হলে সেখানে ফুসফুসের উপর সবার আগে একটা ডিরেক্ট এফেক্ট পড়ে যাচ্ছে। আমরা অলরেডি 3টে ঢেউ পেরিয়ে এসেছি, এখন ডাক্তারবাবুরা বলছেন প্রায় 4র্থ ঢেউ আমরা এটা ধরে নিতে পারি। এই মুহূর্তে তাহলে আমাদের কি, মানে এই যে আমরা 3টে ঢেউ পেরোলাম, তাতে কি ফুসফুস কিছুটা হলেও অভ্যস্ত হয়ে গেছে? কি এখন কি করা উচিত আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি একটা জিনিস প্রথমেই বলি সমস্ত দর্শকদের, 2000, আমি এটা দর্শকদের আত্মবিশ্বাস দেওয়ার জন্য বলছি না, কিন্তু একটা ফ্যাক্ট বলছি, 2020 এবং 2021-এর কোভিড এবং 2022-এর কোভিডের মধ্যে তফাৎ আছে। আমি তৃতীয় ঢেউয়ের ওমাইক্রন ভেরিয়েন্ট যেটা আমরা পেয়েছিলাম, সবাই জানে মাইল্ড সিম্পটম, আমি 4th ওয়েভেরই যদি এটাকে ধরে নিয়ে আমি বলতে পারি, আমি যে হাসপাতালে যুক্ত মোটামুটি 3 সপ্তাহ আগে থেকেই আমাদের পেতে শুরু করেছিলাম। এখন আমাদের মানে যেহেতু বেডে পুরো ভর্তি আছে, তো আমরা এখনো পর্যন্ত, আমি যদি 50 থেকে 70 জন পেশেন্টের কথা বলি, তার মধ্যে একজন পেশেন্ট ছাড়া আমি একজনেরও দেখিনি যে ফুসফুস ইনভলভ হয়েছে। মানে আমি যখন বলছি ফুসফুস ইনভলভ হয়নি, মানে 1%ও ইনভলভ হয়নি, মানে 1%ও লাংকে এফেক্ট করেনি। অধিকাংশ মানুষ তার একটা জ্বর 2-3 দিন ধরে, এবং জ্বরটাও যদি আপনি আগের বারের ওমাইক্রনের সাথে কম্পেয়ার করেন, সেই জ্বরের মানে যে ধরুন সেটা যদি আগের বার 4-5 দিন থেকে থাকতো, এবার হয়তো সবার ক্ষেত্রে নয়, 2-3 দিনের বেশি জ্বরটা থাকছে না। একটু জিআই সিমটম আগেও কোভিডে আমরা পেয়েছি, সেই একটু জিআই সিমটম, একটা দুর্বলতা তারপর থেকে যাওয়া, এটুকুই। আমি কিন্তু মানে অনেকটা সেই ইনফ্লুয়েঞ্জার মতো কিছু নেই। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে হাসপাতালে ভর্তি কেন বাড়ছে? ইনফ্লুয়েঞ্জা। তাহলে আপনি একটা প্রশ্ন করতে পারেন হাসপাতালে তাহলে ভর্তি কেন হচ্ছে? হাসপাতালে ভর্তি হচ্ছেন অন্য কারণে। ধরুন আমার একজন পেশেন্ট সিওপিডি রয়েছে, বা আমার একটা পেশেন্ট হার্টের পাম্পিং ক্ষমতা কম, সে রাত্রিবেলা শ্বাসকষ্ট নিয়ে এলো, তার যখন কোভিড টেস্ট করা হচ্ছে তার কোভিড পজিটিভ আসছে। অথবা ধরুন আমরা মাঝখানে সমস্ত হাসপাতালেই ওই কোভিড টেস্টটা মানে বন্ধ করে দিয়েছিলাম, তারপর আমরা রেসপিরেটরি সিমটমসের ক্ষেত্রে কোভিড টেস্ট করছিলাম। এখন আবার যখন আমরা শুরু করলাম যে সবার ক্ষেত্রে কোভিড টেস্ট করা, তখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে এলে তারও কোভিড পজিটিভ ধরা পড়ছে। আবার কেউ যদি মুখ দিয়ে রক্ত বেরিয়ে ভর্তি হয় তার ক্ষেত্রেও কোভিড পজিটিভ ধরা পড়ছে। তো আমরা যে কোভিডের সংক্রমণটা দেখছি এখনও পর্যন্ত আমাদের সৌভাগ্যবশত সেটা হচ্ছে মানে লাংকে এফেক্ট করছে না, ইনসিডেন্টাল কোভিড। কিন্তু আমরা যদি সতর্ক না হই, এটা সবাই জানে, একটা স্ট্রোক পেশেন্ট তার যদি কোভিড হয় তাকে চিকিৎসা করাটা অনেক লজিস্টিক্যালি চ্যালেঞ্জিং, রেদার দ্যান একটা স্ট্রোক পেশেন্ট তার যদি কোভিড না হয়, সেটা হার্টের হোক বা ব্রেনের হোক। তো সেই জন্য আমাদের সাবধানতা থাকতে হবে, যাতে আমাদের মাধ্যমে হয়তো আমার বা আমার মতো কম বয়সী কারো কিছু হলো না, কিন্তু আমাদের বাবা মা তাদের যদি আক্রান্ত হয়, তাদের যদি অন্য কোনো রোগ থাকে, অন্য কোনো রোগের জন্য সে যদি হাসপাতালে ভর্তি হয়, তার যখন কোভিড ধরা পড়ে সেই একই অবস্থায় একই বেডের অপ্রতুলতা হয়তো আমরা সামনের সপ্তাহে দেখতে পাবো। তো সেই জন্য আমাদের সতর্ক হতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সৌভাগ্যবশত এই ভেরিয়েন্টেও লাংসে কোনো রকম প্রভাব পড়ছে না। এই ভেরিয়েন্টের লাংসে প্রভাব পড়ছে না, এদিক থেকে একটু হলেও আশার আলো। অগ্নিমিতাদি, আপনার কাছে জানতে চাইবো, স্কুলের গরমের ছুটি তো শেষ হয়ে গিয়েছে, স্কুলগুলো আবার খুলে গিয়েছে, সেখানে বাচ্চারা আসছেন। এই মুহূর্তে বাচ্চারা যদিও সেরকমভাবে আমরা আগের কোভিডের ঢেউগুলোতে এফেক্টেড হতে দেখিনি ওরকম একটা হিউজ ইয়েতে, কিন্তু কি সতর্কতা নেওয়া উচিত এই মুহূর্তে? বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে রীতিমতো, মানে আবার একে অন্যের সংস্পর্শে আসছে, তারা একসঙ্গে গ্যাদারিং হচ্ছে, সেই জায়গায় প্রথমেই বলবো, যেহেতু এটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, আগের বারেও শিশুদের মৃদু উপসর্গ ছিল, এবারেও কিন্তু বহু শিশু আক্রান্ত, এবং আমাদের হসপিটালে কিন্তু বহু শিশু আসছে যাদের কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস রয়েছে।
আর সেই জন্য সেটা নিয়ে অত ভয় না পেয়ে বাবা মাদের বুঝিয়ে বলা যে কি করণীয়। আর স্কুল খোলার ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্কুল খোলাটা ভীষণভাবে এসেনশিয়াল। গত 2 বছর স্কুল না খোলার ফলে, না বাইরের থাকার দেশগুলোতে তো স্কুল বন্ধ হয়নি, কোনো এবং কোভিডের কোনো ওয়েভেই বন্ধ হয়নি, তাদের বাইরে। সাইকোলজিক্যাল দিকটা মারাত্মকভাবে অ্যাফেক্টেড হয়েছে। আর যেহেতু যারা একটু বড় ক্লাসে পড়ে তাদের তো ভ্যাকসিনেটেড হয়ে গেছে, তো যাদের ভ্যাকসিনেশন চলছে তারা যেন প্রত্যেকে ভ্যাকসিনেশন কমপ্লিট করেন, এবং যারা ছোটরা তাদেরও স্কুলে না পাঠানোর কোনো কারণ নেই। আর 5 বছরের নিচে মাস্ক ব্যবহার করার কথা নয়, কিন্তু যারা অ্যাবাভ 5 তারা কিন্তু খুব ভালো মাস্ক হ্যান্ডেল করতে পারে। তাই জন্য তাদেরকে মাস্কের যে এটিকেট সেইটা শেখানো, তাদেরকে হ্যান্ড স্যানিটাইজেশন শেখানো, টিফিন যাতে তারা ভাগ করে না খায়। যদিও খাবার দিয়ে কোভিড যায় না, কিন্তু টিফিন ভাগ না করার কারণটা হচ্ছে যাতে কন্টামিনেশন একে অপরের সাথে না হয়। আর একটা জিনিস আমার মনে হয় যে বাবা মাদের সচেতন হওয়া উচিত, যারা অভিভাবক, যে বাচ্চার জ্বর আসলেও স্কুলে পাঠিয়ে দেওয়া, কিংবা সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস সিমটম থাকলে স্কুলে না পাঠানো। অর্থাৎ সেইখান থেকে সতর্ক হওয়া বা সচেতন হওয়া প্রয়োজন বাবা মাদেরই। ডক্টর বিশ্বাসের কাছে আমি আসবো। ডক্টর বিশ্বাস, আপনি যেরকম বলছিলেন যে আজকে রথযাত্রা, সেটা নিয়েও আপনি প্রথমেই কথা তুলেছিলেন। তো 2 বছর পর এই প্রথম কোভিড ছাড়া, মানে কোভিডের বিধিনিষেধ ছাড়া রথযাত্রা, আর সেই ছবি আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, পুরী জগন্নাথ ধাম, মাহেশ কিংবা ইসকনেও আমরা সেই ছবি দেখেছি। এটাকে কি বলবেন আপনি, যেখানে আমরা এই সতর্কতা বা সচেতনতা নিয়ে কথা বলছি? সেটা আমি একটা কথা বলে রাখি, চতুর্থ তরঙ্গ মনে হয় এখনো আসেনি ভারতবর্ষের নিরিখে। আমি এটা বলবো সময় লাগবে আর একটু, কিন্তু যেভাবে আমরা এই যে রথযাত্রা, আরও জনসমাগম, কেউ গান্ধী মূর্তির পাদদেশে বসে পড়ছি কথায় মাস্ক ছাড়া, আজকে রথযাত্রা এত সুন্দরভাবে রথযাত্রা হচ্ছে, ভক্তিটা আমরা দেখাচ্ছি, কারুর এই জনসমাগম দেখছি, কেউ প্রণাম করছে, কেউ দন্ত বিকাশ দেখতে পাচ্ছি। তো একটা কথা স্পষ্ট যে আজকে যে অবস্থাটা যদি এরমই চলতে থাকে, একটার পর একটা উৎসব আসবে, উৎসবে তো শেষ হবে না, আর তো 100 দিন বাদে আরো বড় উৎসব আসছে, মহোৎসব আসছে, যেখানে আমরা প্রচুর প্রচুর টাওয়ার, হ্যাঁ শ্রেষ্ঠ হলেও টাওয়ারও দেখবো, ভিড়ও দেখবো, গাড়ির জনসমুদ্র দেখবো। এই যে এইগুলো কিন্তু আমরা কাউকে ভয় দেখাতে আসছি না, কিন্তু বাস্তব কথাটা কিন্তু আমরা এই 3 জন এখানে, আবার 4 জন যারা আছি, সবাই কিন্তু এই কথাটা বলছি। আমরা দুর্বিষহ চিত্রটা কিন্তু দেখেছি। ওই দুর্বিষহ জীবনযাত্রা পুনরায় যাতে ফিরে না আসে, মানুষকে সচেতন হতে হবে। অবচেতন মনে ঘুরে বেড়াচ্ছি, সেটা কিন্তু করলে হবে না, তাতে আমাদেরই ক্ষতি, আমাদেরই বিপদ। ডক্টর বিশ্বাস যেরকম বললেন যে এরকমভাবে যেভাবে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনটা প্রায় শিখেই তুলে দিয়েছি, যেরকম আজকে আমরা জগন্নাথ ধামের ছবি দেখলাম, মুম্বাই দিল্লির কি ছবি সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। দেখছেন 7/17, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর জানি আমরা আজকে আলোচনা করছি কোভিডের এই মুহূর্তের কি পরিস্থিতি গোটা দেশের, সেই নিয়ে আমরা আলোচনা করছি। মহারাষ্ট্রে বাড়ছে কোভিড গ্রাফ, পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন, জোর দেওয়া হচ্ছে করোনা পরীক্ষায়। আমরা দেখে নেবো এই মুহূর্তে মহারাষ্ট্রের কি ছবিটা। भारत में फिर से कोरोना के केसेस बढ़ते हुए दिखाई दे रहे हैं। वहीं मुंबई में भी केसेस बढ़ रहे हैं, धीरे धीरे केसेस बढ़ते हुए दिखाई दे रहे हैं। वहीं दूसरी तरफ जो हॉस्पिटल में भर्ती होने वाली संख्या है वो भी बहुत कम है, बहुत कम लोग हॉस्पिटल में भर्ती हो रहे हैं। कल दिन भर में 23 लोग क्रिटिकल थे, लेकिन किसी की डेथ इसमें नहीं हुई है। लेकिन फिर भी अभी मुंबई में मास्क पहनना कंपलसरी नहीं है। जो जहाँ पे भीड़ है ट्रेनों में या एरोप्लेन में मास्क पहनना ज़रूरी है, लेकिन ऐसे में अगर ये केसेस ऐसे ही बढ़ते रहे तो मास्क की सख्ती फिर से आ सकती है। इसीलिए नागरिकों ने ही ध्यान रखना है। इसीलिए मास्क की सख्ती फिर से लाने का विचार अभी प्रशासन और सरकार कर रही है। वीडियो जर्नलिस्ट रवि उम्बरकर के साथ रुचा वजीर, जी मीडिया, मुंबई। বাণিজ্য নগরীর পর এবার চলুন দেশের রাজধানীর কি অবস্থা দেখে নিই। দিল্লির কোভিড সংক্রমণ, সেখানে উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, দিল্লিতে থাবা বসাচ্ছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট। তবে রাজধানীতে হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা অনেকটাই কম। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের প্রতিবেদন দেখে নেব আমরা। দেশ জুড়ে যখন রথযাত্রা পালিত হচ্ছে, দেশের বিভিন্ন শহরে যখন কোভিডের সংক্রমণ এবং উদ্বেগ ক্রমশ বাড়ছে, তখন পিছিয়ে নেই দিল্লিও। গত 24 ঘন্টায় সংক্রমণের হার কিছুটা কমলেও গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে ধাপে ধাপে ক্রমশ সংক্রমণ বাড়ছে, তাতে দিল্লিতেও উদ্বেগ থেকেই যাচ্ছে।
পরিসংখ্যান বলছে গত কয়েকদিন লাগাতার 5%-এর বেশি পজিটিভিটি রেট থেকেছে, অর্থাৎ মোট যত টেস্ট হচ্ছে তার মধ্যে সংক্রমণের হার 5% বেশি। এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, গত 24 ঘন্টায় এই হার কমলেও এবারে ধীরে ধীরে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে অমিক্রনের নতুন ভ্যারিয়েন্টও এবার দিল্লিতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে কোভিডের সংক্রমণ যতই ছড়াক, এবারে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা অর্থাৎ হসপিটালাইজেশনের রেট যথেষ্ট কম, যা কিছুটা ইতিবাচক ডেভেলপমেন্ট বলেই মানছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফলত পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যেককে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এবং ঠিক তার পাশাপাশি প্রত্যেকটা প্রশাসনকে, বিশেষত রাজ্য সরকার এবং একেবারে জেলা স্তর এবং ব্লক স্তরে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, পদক্ষেপ করতে হবে এবং বিশেষত উৎসবের সময় জনসমাগমে যাতে নজর রাখা যায়, যাতে টেস্টিংয়ের ওপর নজর দেওয়া হয়, যাতে বুস্টার ডোজ নিয়েই মানুষ উৎসবে যোগ দেয়, সেই বিষয়টিও প্রশাসনিক ক্ষেত্রে নিশ্চিত করার কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে আগেই জারি করা হয়েছে। নয়াদিল্লি থেকে ক্যামেরাম্যান ভরতের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, জি24 ঘন্টা। রাজধানী দিল্লির ছবিটা দেখলাম, বাণিজ্য নগরীরও ছবিটা দেখলাম। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কি অবস্থা, সেখানেও কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। কোন হসপিটালে কতজন সেখানে ভর্তি রয়েছেন সেই পরিসংখ্যানের দিকেও আমরা নজর রাখবো। আমাদের এই রাজ্যের একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি 7:17-তে। দেখছেন 7:17। আর ঠিক বিরতিতে যাওয়ার আগে যেরকম আপনাদের দেখালাম বাণিজ্য নগরী আর রাজধানীর কোভিডের ছবিটা ঠিক কিরকম, এবার আসি আমাদের রাজ্যের কথায়। আমাদের রাজ্য আবার বাড়বাড়ন্ত কোভিডের, হাসপাতালে বাড়ছে ভিড়। স্বাস্থ্য দপ্তর সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে বেশি দেখা যাচ্ছে। সংক্রমণ বৃদ্ধি নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই বলে জানাচ্ছেন চিকিৎসকেরা, তবে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারি মাসের শুরুতে 2000-এর ওপরে ছিল রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ। তারপর ধাপে ধাপে কমতে থাকে কোভিড গ্রাফ, ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ। 30শে জুন 1500 পার করেছে রাজ্যে দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে আবারও ভিড় বাড়তে শুরু করেছে হাসপাতালগুলিতে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হাসপাতালে ভর্তি রয়েছেন 327 জন কোভিড আক্রান্ত। এর মধ্যে বেলেঘাটা আইডিতে 27 জন, অ্যাপোলোয় 23 জন, পিয়ারলেসে 21 জন, ফর্টিস হাসপাতালে 19 জন, RN টেগোরে 17 জন, MR বাঙ্গুরে 16 জন, রুবি জেনারেল হাসপাতালে 16 জন, উডল্যান্ডসে 16 জন, বেলভিউতে 13 জন, মেডিকায় 10, কলম্বিয়া এশিয়ায় 9 জন করোনা রোগী ভর্তি রয়েছেন। ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন 107 জন, অক্সিজেন দিতে হচ্ছে 79 জন রোগীকে। ভেন্টিলেশনে রয়েছেন 3 জন করোনা রোগী। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটটি রাজ্যে বেশি দেখা যাচ্ছে, তবে এখনই আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। এটাকে আপনি এখন একটা সাধারণ সর্দি কাশির সঙ্গেই তুলনা করতে পারেন। প্রত্যেক সিজন চেঞ্জে যেরকমভাবে সাধারণ সব সর্দি কাশি নাম্বার বেড়ে যায়, এটাও সেরকমই হচ্ছে। এবং এর মধ্যে প্রত্যেক সাধারণ সর্দি কাশিতেও কিছু কিছু লোক বেশি অসুস্থ হন এবং তারা তারপরে ভর্তি হন, সেরকম কিছু লোক ভর্তি হচ্ছেন। এটাকে সেভাবেই দেখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সর্দি কাশি জ্বরের মতো উপসর্গ দেখা দিলে এবং কোমরবিডিটি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। এখন মানুষ সর্দি কাশি জ্বর হলে সে নিজেকে রেস্ট্রিক্ট করবে, 5-7 দিনের জন্য সে বাড়িতে থাকবে। এবং যাদের ভালনারেবল, মানে যাদের ধরুন অন্যান্য রোগ আছে, এত বছর ধরে এই কোমরবিডিটি শুনছেন, তো তাদের যারা কোমরবিড পেশেন্ট তারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কাছে আসবেন, সেক্ষেত্রে আমরা তাদের টেস্ট করব। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই জারি করা হয়েছে নয়া গাইডলাইন। ক্যামেরায় পার্থর সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, জি24 ঘন্টা। আমি একবার ডক্টর পোদ্দারের কাছে আসবো। ডক্টর পোদ্দার, নতুন যে গাইডলাইন জারি করেছে সরকার, সেই নিয়ে আপনার কি মন্তব্য, কি বলবেন আপনি? না দেখুন, নতুন গাইডলাইনটা তো যথেষ্ট সায়েন্টিফিক একটা গাইডলাইন তৈরি করেছে। এখানে অযথা টেস্টের ওপর যেমন জোর দেওয়া হয়নি, সেরকম টেস্ট যেন করব না সেরকম মনোভাবও না থাকে। যেমন আগে ছিল, যে কোনো সার্জারি যদি আমি করতে যাব তার আগে একটা কোভিড টেস্ট করা ম্যান্ডেটরি ছিল। যে কোনো, সে একটা সিজারিয়ান সেকশন হতে গেলেও সেখানে একটা টেস্ট ম্যান্ডেটরি ছিল। কিন্তু এখন কিন্তু বলা হচ্ছে যে সার্জারিগুলো করতে গেলে আমার নাক, মুখ, এই যে এরিয়াটা, এই এরিয়াতে বেশি হ্যান্ডলিং হওয়ার চান্স থাকছে, এখান থেকে বেশি আমার অ্যারোজল ফর্মেশন হওয়ার চান্স থাকছে, সেই জায়গাগুলোতে আমার টেস্ট করাটা ম্যান্ডেটরি।
যদি কোনো পেশেন্টকে ভর্তির মতো হয়, সে কোভিডে আমি সাসপেক্ট করছি বা করছি না, সেক্ষেত্রে যদি তার একটা ভর্তির প্রয়োজন হচ্ছে, জ্বর আছে তার, সেক্ষেত্রে কোভিড টেস্ট ম্যান্ডেটরি বলেছে। অথবা তার আইএলআই, যেটা একটু আগে অগ্নিমিতা দি বলছিলেন যে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস যদি আমি পাচ্ছি এবং তার যদি কোনো কোমোবিডিটি আছে, তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, তবে তার টেস্টটা ম্যান্ডেটরি। এরকম কতগুলো জায়গাগুলো নির্দিষ্ট করে আচ্ছা দেওয়া ডাক্তারবাবু, হয়েছে। যদি হাসপাতালে ভর্তি হতে নাও হয়, সেক্ষেত্রে কোন পরিস্থিতিতে টেস্ট করানো উচিত? ধরুন যদি আমি এখানে যে বসে আছি, বা ধরুন আমার কালকে একটু জ্বর হলো বা গা হাত পা ব্যথা হলো, সেটা তো সিজন চেঞ্জের জন্য অনেক সময় হতে পারে, তো সেক্ষেত্রে কিভাবে বুঝবো কখন টেস্টের দরকার? একটু আগে ডক্টর যশ যেটা বলছিলেন, বা একটু আগে যে আপনাদের যে ক্লিপিংটা দেখালো, যেখানে যোগীরাজ যে কথাটা বলছিল, যে এই কথাটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে করোনা ভাইরাস কিন্তু মানে কত বছর ধরে যে পৃথিবীতে আছে তার কোনো ঠিক নেই। একদম প্রথম দিকে 2001 বা 2002 এরকম সময় থেকেও কিন্তু করোনা ভাইরাস রিপোর্টেড, কিন্তু তখন সেই করোনা ভাইরাসগুলো আমরা জানতে পারতাম না, কারণ অত বেশি পিসিআর টেস্ট হতো না। আর মেইনলি করোনা ভাইরাস তখন থাকতো কিন্তু আপার এয়ারওয়ে, মানে গলা, নাক, মুখ এই জায়গাটায় থাকতো, এবং তাতে আমরা সেটাকে পাত্তাই দিতাম না। যদি কখনো কিছু আসছে, ঠিক আছে, সর্দি কাশি জ্বর। এখনো কিন্তু আস্তে আস্তে ওমিক্রন বা ওমিক্রন ভ্যারিয়েন্টগুলো সেই জায়গাতেই কিন্তু আস্তে আস্তে নিজের জায়গাতে চলে যাচ্ছে। মাঝখানে ডেল্টা বা ডেল্টা জাতীয় কয়েকটা, তারা হঠাৎ করে এখান থেকে নিচে যাওয়ার, তার ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছিল, নিচে গেছিল, ফুসফুসে আমাদেরকে একটু জ্বালা যন্ত্রণা দিয়ে তারা এখন আপাতত শান্ত হয়েছে। তো এই মুহূর্তে ধরলে কিন্তু আপার এয়ারওয়ে ইনফেকশন। তাহলে আমি টেস্ট করব কখন? যদি আমার কোমোবিডিটি আছে, যদি আমার মনে হচ্ছে যে না, আমি যে এখন যে আমি একটা কোনো একটা লোক সমাগম হবে সেই জায়গাতে যেতে হবে, আমি কোনোভাবে আমার ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস রয়েছে, একটু জ্বর সর্দি কাশি রয়েছে, তাহলে আমি টেস্ট করব। কেন? কিছুটা নিজের জন্য, কিছুটা সমাজের জন্য। নিজের জন্য করব জানার জন্য যে আমার এটা প্রবলেমটা কি আছে। যদি আমার সত্যি ওমিক্রন বা সত্যি আমার যদি কোভিড থেকে থাকে, তাহলে আমার মোটামুটি কোনো ওষুধের প্রয়োজন নেই, জাস্ট সাপোর্টিভ। আমি জানবো যে একটা নির্দিষ্ট সময়ের পরে আমি ঠিক হয়ে যাবে। যদি কোনো অসুবিধা হয় তবে আমি চিকিৎসকের কাছে যাব। আচ্ছা। আর যদি আমি সমাজের জন্য করব, যদি আমি একটা পাবলিক ফিগার, পাবলিক এরিয়াতে আমাকে যেতে হচ্ছে, আমার থেকে যাতে অন্যদের না ছড়ায় তার জন্য করব। এই ব্যাপারে আরেকটা আমি এক্সাম্পল দিতে চাইবো, একটু 1 মিনিট নেব। 2 বছর 3 বছর আগে অ্যাডেনো ভাইরাসের একটা প্রকোপ কিন্তু আমাদের হাসপাতাল, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে আমরা কিন্তু দেখেছিলাম, র্যান্ডামলি হয়েছিল। সেটা শুধু আমাদের আইসিএইচ বলে নয়, এটা কিন্তু তখন সারা বাংলা কিন্তু ভুগেছিল। প্রায় 5 থেকে 6 মাসের একটা স্পেল গেছিল, যে সময় টেস্ট করা মানেই অ্যাডেনো ভাইরাস, এবং অ্যাডেনো ভাইরাসের তখন যা প্রকোপ বাচ্চাদের আমরা দেখেছিলাম, সেটা কিন্তু খুব মারাত্মক ছিল। তার মানে কি অ্যাডেনো ভাইরাস চলে গেছে পৃথিবী থেকে? তা কিন্তু নয়, এখনও কিন্তু শিশুদের মধ্যে আছে, কিন্তু সেই সিভিয়ারিটি, সেই প্রকোপ বা সেই সার্জ, সেটা কিন্তু অনেকটাই এখন নির্বিষ হয়ে গেছে। এই মুহূর্তেও কোভিড যে অবস্থায় আছে, সে কিন্তু তার যে থাবাটা, সেটা কিন্তু আস্তে আস্তে লুজ হচ্ছে। তাই প্যানিক করব না, দরকার হলে টেস্ট করব, কিন্তু সতর্ক হব। অযথা বোহেমিয়ান হয়ে ঘুরে বেড়াবো না, দুহাত তুলে উদ্ভয় হয়ে নাচতে নাচতে বেরিয়ে গেলাম, অথচ নিজের সিমটমস আছে, দয়া করে সেটা সেই রেসপন্সিবল কাজটা করবেন না। একেবারে যখন বাচ্চাদের কথা উঠলো, আমি একবার অগ্নিমিতাদির কাছে আসছি। অগ্নিমিতাদি, আপনি খানিকক্ষণ আগে বলছিলেন যে এখন বাচ্চাদের জ্বরজারি হলে মারা একেবারে অ্যান্টিবায়োটিক খাইয়ে আর তারপরে ডাক্তারের কাছে নিয়ে আসছে। এই জায়গাটায় আপনার প্যারেন্টসদের জন্য কি বার্তা থাকবে? হ্যাঁ, প্রথমে আমি বলবো যে কোভিড ভাইরাসের বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিক কিংবা অ্যান্টিভাইরাল কাজ করে না, এবং এর মাইল্ড সিমটমস, জ্বরের জন্য প্যারাসিটামল এবং ওআরএস, এবং 3টে জিনিস খেয়াল রাখা উচিত। 3A, অ্যাপেটাইট, অ্যালার্টনেস এবং অ্যাক্টিভিটি, এটা মেন জিনিস। তার সাথে ইউরিন আউটপুট আছে কিনা, আর রেসপিরেটরি রেট, অর্থাৎ শ্বাস প্রশ্বাস খুব দ্রুত নিচ্ছে কিনা। যদি সেরকম মনে হয় তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া, আর নয়তো যে চিকিৎসক দেখে তার সাথে পরামর্শ করে ওই প্যারাসিটামল আর ওআরএস দিলেই কিন্তু বাচ্চা ভালো হয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরে থাকা, হয়তো জ্বরটা 2 দিন 3 দিন হচ্ছে, যেহেতু এটা ভাইরাল ফিভার, এটা জ্বর হয়তো একটু বেশি উঠতে পারে, কিন্তু ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নিন। এবং অ্যাডমিশনের ক্ষেত্রেও বলা হচ্ছে যে নতুন গাইডলাইন এসছে যে কোভিডের জন্য যদি কোভিড হসপিটালে পাঠাতে হবে এরকম কোনো মানে নেই। যে ওয়ার্ড রয়েছে সেখানে একটা আইসোলেট করে সেখানে ভর্তি করে বাচ্চাকে অবজারভেশনে রাখা যেতে পারে শিশুকে। এবং যদি দরকার হয় যে তার হয়তো একটুখানি তার রেসপিরেটরি রেট বেশি রয়েছে, সেখানে যে কোভিড ডক্টর রয়েছে তাকে ডেকে এনে তার পরামর্শ নিয়ে নেওয়াটাই জরুরি। তাই জন্য কোনো পেশেন্টকে রেফারেলেরও প্রয়োজন নেই। তো বাবা মাদের এটাই আমি সতর্ক হতে বলবো যে অযথা বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দেবেন না, কিংবা পুরনো প্রেসক্রিপশনের যে ওষুধগুলো আছে সেগুলো দিয়ে চিকিৎসা করে বাচ্চার শরীরটাকে আরও অসুস্থ করে দেবেন না। ডক্টর বিশ্বাস, আপনার কাছে আসবো। এই যে আপনারাই বলছেন যে এটা ইনফ্লুয়েঞ্জার মতোই আমাদের সঙ্গে থাকবে, আর যেটা যেরকম ডক্টর
পোদ্দার বলেন যেটা আগেও ছিল কিন্তু আমরা অতটা গুরুত্ব দিইনি, তাহলে এটা এই যে বারবার ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ করে যে বারবার ফিরে আসছে, এই ফিরে আসাটা কেন? এটা কি শুধুমাত্র আমরা এতটাই অসতর্ক বলে, এতটাই লাগাম ছাড়া বলে সেই কারণেই কি বারবার ফিরে আসছে? আমাদেরই অসচেতনতার অভাবে, মানে সচেতনতার অভাবে, অসচেতন বলে আমরা? কিছুটা তো বটেই, কারণ ঘটনাটা হচ্ছে ভাইরাস যখনই আছে তার বৈকল্পিক রূপ তৈরি হয়, অর্থাৎ মিউটেশন। আমরা এটা বারবার এই শব্দর কথা পরিচিত হয়ে গেছি, এখন সবাই মোটামুটি জানি কি। তো এই জায়গা থেকে পরিকাঠামোর পরিবর্তন হচ্ছে এবং দ্রুততার সাথে হচ্ছে। একটাই হচ্ছে অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে এটা কম হয়, যেরকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রত্যেক বছর কিন্তু বদলায়, ওই জন্য আমাদের ভ্যাকসিনেশন বদলাতে হয়। তো সেই জায়গায় থেকে এখানে যে এত তাড়াতাড়ি পরিবর্তনটা, সেইটা নিয়ে আমাদের ভয়। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের চিন্তার কম, কারণ যেখানে 98% ওপর মানুষ সুস্থ হয়ে গেছেন, মাত্র 0.25% হচ্ছে এখন অ্যাক্টিভ কেসেস যদি ভাড়া ভারতবর্ষকে দেখি। কিন্তু আবার এটাও ঠিক, শেষ 2 সপ্তাহের মধ্যে 78% কিন্তু নিউ কেস হয়েছে, আর 119% বেড়ে গেছে ডেথ। কালকে 24 ঘন্টা যদি আপনি দেখেন 39 জন কিন্তু মারা গেছেন সারা ভারতবর্ষে। এই জায়গাগুলো, আর যেসব জায়গায় হতো না বা হয়নি বা কম হয়েছে, সেই সব জায়গাগুলো নতুন করে আবার শুরু হয়েছে। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে কি এই যে নতুন করে শুরু হচ্ছে, তাহলে কি এখানে বুস্টার ডোজ, যারা ধরুন আমরা অলরেডি ভুক্তভোগী যারা, তাদের কি সেটা অনেকটা বেশি প্রোটেক্ট করবে? কতটা নিরাপদ ভাববো নিজেকে বুস্টার ডোজ নেওয়ার পর? বুস্টার ডোজ নেওয়াটা আমার মনে হয় একটা মানে ইতিবাচক দিক হবে। কিন্তু একটা কথা, স্পুটনিক অনেকে নিয়েছেন, তার কি প্ল্যাটফর্ম হবে? স্পুটনিক এখন হাওয়া হয়ে গেছে, এখন রাশিয়াতে ঢুকে গেছে, নেই। এই জায়গায় থেকে স্পুটনিক নেই, এর পরিবর্তন কি হবে সেটা কিন্তু আইসিএমআর পরিষ্কার করে বলেনি। বহু মানুষ আছে যারা নিতে ইচ্ছুক, কিন্তু তারা এখনো সঠিক উত্তরটা পায়নি। এই উত্তরটা কিন্তু এবার দিয়ে দেওয়ার সময় এসছে, যে কোন প্ল্যাটফর্ম নেব আমরা। এটা স্পষ্ট করে উত্তরগুলো, অনেক ক্ষেত্রে উত্তরগুলো এত দেরি করে আসছে, বিলম্বিত উত্তর পাচ্ছি আমরা, সেখানে কিন্তু একটা অসুবিধা হচ্ছে প্রশ্নের। আমি ডক্টর পোদ্দার কিছু বলতে চাইছেন? হ্যাঁ, মানে এর সাথে অরিন্দমদার সাথে একটু অ্যাড করব। এছাড়াও কিন্তু আমাদের তো গ্লোবালাইজেশনের যুগ, অনেক আছে এনআরআই যারা বিদেশে থাকেন, তারা এখন ইন্ডিয়াতে এসছেন, সেখানে হয়তো তারা ভাইজারের ভ্যাকসিন নিয়ে এসছেন, এখানে তার পরবর্তীটা কি হবে তারা কিন্তু এখন দোলাচালায় পড়ে আছে। তারা ওখানে তো ফাইজার বুস্টার দিচ্ছে, এখানে তো আমার ভ্যাকসিনটা নেই, তাহলে কি হবে? এটা কিন্তু আইসিএমআর একটা নির্দিষ্ট এখন একটা গাইডলাইন করে দেওয়াটা খুব জরুরি, অবশ্যই জরুরি। আর একটা কথা, যাবতীয় যা কিছু আমাদের ভ্যাকসিন আছে, আমরা সবসময় কিন্তু ভ্যাকসিন নিজেদের প্রোটেকশনের কথা ভাবি, কিন্তু কোনো ভ্যাকসিন কিন্তু ট্রান্সমিশনটা আটকে দেয়, এটা কিন্তু কনক্লুসিভলি প্রুভেন নয়। এখনো পর্যন্ত যা ভ্যাকসিনস আছে সব আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য, আরও স্পেসিফিক বললে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ সেটাকে কমানোর জন্য। কোনোটাই কিন্তু 100% প্রোটেকশন দেবে না বা ট্রান্সমিশন আটকাবে না। একটা কথা জাস্ট বলবো, যে ভ্যাকসিনেশনটা এতটাই প্রয়োজন যে সব শিশুদের তো ভ্যাকসিনেশন হয়নি, তবে বড়রা ভ্যাকসিন নিলে তবেই কিন্তু ওই বলয়টা তৈরি হবে যাতে শিশুরা সংক্রমিত না হয়। এটা কোকুনিং এফেক্ট। একেবারে আমি একবার ডক্টর যশের কাছে আসবো। ডক্টর যশ, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, ধরুন যারা বয়স্ক মানুষ, যাদের ধরুন অলরেডি ফুসফুসে একটু কমজোরি আছে বা অন্য ধরনের কোমরবিড ইস্যু কোনো রয়েছে আগের থেকে, তো তাদের ক্ষেত্রে এই যে আমরা ফোর্থ ওয়েভের কথা বলছি, যদি ফোর্থ ওয়েভেই এটাকে আমরা ধরে নিই, তাহলে এটা কতটা এফেক্টেড হতে পারে, মানে কতটা মারাত্মক হতে পারে? ধরুন তারা নিউমোকক্কাল এই জাতীয় ভ্যাকসিন নেন প্রতি বছর, সেক্ষেত্রেও কি আশঙ্কার জায়গা থাকছে? আচ্ছা, মানে ধরুন একজন মানুষ, তার সিওপিডি রোগ রয়েছে, এবার এখন এই যে আপনারা সবাই জানেন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, কোনো দিন বৃষ্টি হচ্ছে, কোনো দিন হচ্ছে না, তো এই সময় আমরা প্রচুর, এই সময় এবং শীতকালে প্রচুর সিওপিডি এক্সাসারবেশন পাই। তো সিওপিডি এক্সাসারবেশন বিশ্বব্যাপী সবথেকে কমন কারণ হচ্ছে ভাইরাল এক্সাসারবেশন। তো ভাইরাল এক্সাসারবেশন মানে এই নয় যে ভাইরাসটা হচ্ছে আমার ফুসফুসের গিয়ে ক্ষতি করলো, ভাইরাসের জন্য কি হয়, ব্রঙ্কোস্প্যাজমটা বেড়ে যায়। এবং এটা কিন্তু এবার আমরা খুব পাচ্ছি, মানে প্রচুর সিওপিডি এবং অ্যাজমা পেশেন্ট, তাদের এই লাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে শ্বাসকষ্ট বেড়ে আছে, স্প্যাজম বেড়ে আছে, যারা যখন এমার্জেন্সি আসছে কোভিড টেস্টে পজিটিভ আসছে, কিন্তু তার জন্য লাংসের ক্ষতি হয়নি, তার জন্য ব্রঙ্কোস্প্যাজমটা বেড়ে গেছে। এবার আপনি যেটা বলছেন যে ধরুন ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া, এই সমস্ত ভ্যাকসিনগুলো, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন কোভিড আটকায় না, এই ব্যাপারে কোনো রকম কনফিউশন নেই। এটা অন্য, ধরুন আমার যে অন্যান্য যে সমস্ত ভাইরাল ইনলেসগুলো রয়েছে সেগুলো থেকে মোটামুটিভাবে 50 থেকে 60% প্রোটেকশন দেয়, নিউমোনিয়ার ক্ষেত্রে নিউমোনিয়া থেকে প্রোটেকশন দেয়।
যেটা লাংস ইনভলভমেন্ট। কিন্তু এর মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, যেটা সরকার একটা সঠিক গাইডলাইন যেটা আগেও দিয়েছিল, যে অক্সিজেনের মাত্রা 92 নিচে না হলে হাসপাতালে ভর্তি হওয়ার কিছু নেই। কিন্তু সেটা যেমন একদিক দিয়ে প্রযোজ্য, যে ধরুন একজন সিওপিডি বা অ্যাজমা পেশেন্ট, স্পেশালি আমি অ্যাজমা পেশেন্টের বলবো, তার ক্ষেত্রে কিন্তু ব্রঙ্কোস্প্যাজম যদি হয়, সে আবার যেন না ভেবে থাকে, বা সিওপিডি পেশেন্ট সে যদি ড্রাউজি হয়ে পড়ে, আমরা সবাই জানি সিওপিডি পেশেন্টের অক্সিজেন অনেক পরে কমে, সে কিন্তু তখন এই ধারণা বশবর্তী যেন না হয় যে আমার অক্সিজেনের মাত্রা বেশি আছে, আমি হাসপাতালে আসার প্রয়োজন নেই। তো সেটাকে প্রপার ক্লিনিক্যাল যে দিক বা মানে প্রপার ক্লিনিক্যাল প্রেক্ষাপটে আমাকে বিচার করতে হবে। তো কোভিডের জন্য ফুসফুসের ক্ষতি না হলেও কোভিডের জন্য এই এক্সাসারবেশন এইগুলো কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে হচ্ছে, এবং এই কারণেই গুরুত্বপূর্ণ যে বয়স্ক মানুষদের আমাদের বাঁচিয়ে চলতে হবে। বা একজন ধরুন ক্যান্সার পেশেন্ট, তার ক্ষেত্রে হয়তো সে খাওয়া দাওয়া করতে পারছে না, সে এসে ভর্তি হলো, তার ক্ষেত্রে হয়তো সোডিয়াম পটাশিয়ামের তারতম্য। একটা বিরতি এখন নিতেই হবে, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছে এই আলোচনাতেই, সঙ্গে থাকুন। সাত সতেরোতে আমরা আজকে আলোচনা করছি কোভিড নিয়ে। ডক্টর পোদ্দার, আপনার কাছে আসবো। তাহলে এখন মানুষের করণীয় কি, এই মুহূর্তে করব কি আমরা? দেখুন, করণীয় কি সেটা তো আমরা বারবার একই কথা বলে এসেছি, যে মাস্ক, স্যানিটাইজার এটসেট্রা। কিন্তু এই ব্যাপারে আমি ছোট্ট একটা কথা আমি জাস্ট তুলতে চাই। আমরা কিন্তু ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, আমাদের টার্সিয়ারি কেয়ার হসপিটাল ঠিকই, কিন্তু সেখানে কিন্তু আমরা ইদানিংকালে গত 5-6 মাস হলো হঠাৎ করে এই পোস্ট কোভিড ফেজে হঠাৎ করে কিন্তু একটা টিউবারক্লোসিসের একটা সার্চ দেখছি সব রকম ফর্মে। তো সেটার কোনো রকম সত্যি ন্যাশনাল ডেটা কি বলছে সেটা আমরা এখনই জানি না, কিন্তু এদিকটাও কিন্তু নজরে রাখতে হবে। আমরা কোভিড নিয়ে ভাবছি, এদিকে কিন্তু বাচ্চাদের টিবি কিন্তু বাড়ছে। বাচ্চাদের কোভিড নিয়ে চিন্তা করার বদলে এদিকটা বরং চিন্তা করাটা বেশি জরুরি। আর বাকি মাস্ক, স্যানিটাইজেশন সেটা আমার থেকেও অরিন্দমদা আরো বেটার। ডক্টর বিশ্বাস, সাধারণ মানুষের জন্য কি বলবেন? পরিষ্কার কথা, মাস্কটা ছাড়বেন না, আর কাউকে মাস্ক পরবেন পকেটে নয়, মাস্কটা মুখে যেখানে পরার কথা বাড়িতে ফেলে আসবেন না, মানে থুতনিতেও নয়, একদমই নয়। আর শুদ্ধিকারক ঠিকমতো ব্যবহার করুন, আর জনসমাগম থেকে একটু এড়িয়ে চলুন। মানে আজকে আমরা যে ছবি দেখেছি সেটা আমাদের এড়িয়ে চলতে হবে, তাই তো ডক্টর বিশ্বাস? অনেক ধন্যবাদ। ডক্টর অরিন্দম বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে। ডক্টর সুমন পোদ্দার, আপনাকেও ধন্যবাদ। ডক্টর অগ্নিমিতা গিরি সরকার এবং ডক্টর দেবরাজ যশ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।